ফরেনসিক অডিট করছি, অডিট করে আপনাকে তথ্যগুলো দেবো। কারণ হচ্ছে যে আপনি মাথা পিছু করতে যাবেন, যখন আপনি পেটেন্টের দায়িত্ব ওর কাছে তুলে দিবেন, বলছেন কাস্টমসের জায়গা আপনি দিবেন, ঠিক না। আপনি যখন 14টা উড়োজাহাজ কেনার কথা বোয়িং কোম্পানির কাছে বলে আসলেন, সেইগুলি আপনি করছেন। এটা আপনি বলি কৃষির কথা ক্ষেত্রে, হ্যাঁ, কৃষি পণ্য আপনি না, সেটা আমার অন্য আলাপ। মার্কিন যুক্তরাষ্ট্রের জিডিপি আপনি দুভাবে আপনার আর আমাদেরকে আসার আগে মার্কিন যে চুক্তিটা অন্তর্বর্তী সরকার করে গেছে, মার্কিন বাণিজ্য চুক্তি যেটাকে বলা হচ্ছে, সেই চুক্তিটা আপনার কাছে আসলে কেমন? আপনি যদি আপনাদেরকে সংক্ষেপে একটু বলেন। অনেকে বলছেন চুক্তিটা ভালো, আমরা চুক্তিটা পড়তেছি, আমি এই চুক্তিটা পড়তেছি, মানে যতটুকু ইংরেজি বুঝি তারপরে বাংলায় এটা পড়তে চেষ্টা করতেছি। আপনি আমাকে একটু ভালোটা একটু বুঝাই দেন যে এটা কোন দিক দিয়ে ভালো। জি, শুভ দুপুর, জি শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। সকল দর্শক এবং শ্রোতাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা। আপনি যে প্রশ্ন করেছেন, এই প্রশ্নের প্রেক্ষাপট আমাদের জানা দরকার এবং আমাদের বোঝা দরকার যে আসলে আমরা কি অবস্থায় বাংলাদেশে দায়িত্ব পালন করেছি এবং জনগণ আমাদের কাছে প্রতি আস্থা রেখেছেন বলেই বিপুল ভোটে বিজয়ী করেছেন। এবং আমাদের লক্ষ্য হচ্ছে যে একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির পুনরুদ্ধার করা, উত্তরণ করা এবং তারপরে পুনর্গঠনের মাধ্যমে সমৃদ্ধির পথে যাত্রা। এবং দায়িত্ব প্রাপ্তির পরেই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার প্রথম দিন থেকেই জনবান্ধব কাজ করছেন। এবং আপনার মনে আছে যে সরকার গঠনের প্রথম মন্ত্রী পরিষদ সভায় 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হয়। তার মানে জনবান্ধব সরকার এবং জনগণের সরকার। এবং আমাদের দার্শনিক ভিত্তি হচ্ছে সবার আগে বাংলাদেশ। এই চুক্তি বা যে কোনো চুক্তি বা ভবিষ্যতে যে কোনো করণীয় বিষয়কে আমাদেরকে সবার আগের বাংলাদেশের ভিত্তিতে দেখতে হবে। এবং আমরা যেভাবে দেখছি, এর ইতিমধ্যেই সরকার গঠনের পরে মার্কিন যুক্তরাষ্ট্রের যে দপ্তর এই চুক্তিটি দেখে, তার দক্ষিণ এশিয়ার যিনি দায়িত্বপ্রাপ্ত, তার সাথে যেমন আমার ঢাকায় কথা হয়েছে, তেমনি ওয়াশিংটন ডিসিতে কথা হয়েছে। আমরা 3টি বিষয় উল্লেখ করেছি। প্রথম বিষয় হচ্ছে যে আমরা আলোচনা করতে চাই আমাদের সবচেয়ে বড় তৈরি পোশাক খাতের গন্তব্য হচ্ছে দেশ হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র। আমরা আরও রপ্তানি বহুমুখীকরণ করতে চাই, যেমন ঔষধ আনতে চাই। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ, সরকারের কাজ কি? জনগণকে সহজলভ্যে আপনার দ্রব্যাদি দেয়া। তা আমরা আরও এগিয়ে যেতে চাই। দ্বিতীয়, আমরা উল্লেখ করেছি যে আলোচনায় যে আমরা দেখতে চাই যে আন্তর্জাতিক যে রীতিনীতি আছে, অর্থাৎ নর্মস আছে, সেইগুলোর মাধ্যমে প্রতিপালিত হবে। অর্থাৎ দুই দেশের মধ্যে যে দ্রব্যাদির আদান প্রদান হবে বা সেবার আদান প্রদান হবে, সেটা আসলে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে হবে এবং এমনভাবে হতে হবে যাতে করে আমরা দুই দেশই লাভবান হই। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের জাতীয় স্বার্থ রক্ষা করবেন, ঠিক একই আপনার মনে আছে যে টাইমের সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পরিষ্কার করে উল্লেখ করেছিলেন আমরাও আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করব। তৃতীয় বিষয় হচ্ছে যে এই চুক্তির মধ্যে একটা বিষয় আছে যে আমরা কনসালটেশন করব। তা আমরা বলেছি যে আমাদের এর কনসালটেশন করতে হবে। কারণ আপনাকে মনে রাখতে হবে যে কোনো চুক্তি আমরা যেটাই করে থাকি না কেন, সেই চুক্তির বাংলাদেশের স্বার্থ রক্ষণ করাই মূলত লক্ষ্য। সেই জন্যই আমরা বলেছি যে আমরা কনসালটেশন করতে চাই এবং মেকানিজম চাই। তাছাড়াও আপনার জানা আছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেকগুলো বড় ধরনের পরিবর্তনও ঘটেছে। যেমন ইউএসএআইডি বলে যে প্রতিষ্ঠানটা ছিল, এখন তো মার্কিন যুক্তরাষ্ট্রে নাই, সেটা তো তার দেশীয় সিদ্ধান্ত, কিন্তু তার সাথেও তো আমাদের অনেকগুলো বিষয় জড়িত ছিল। তা আমরা এখন কনসালটেশন চাই এবং কনসালটেশনের মাধ্যমে আমাদের জাতীয় স্বার্থকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। না, কনসালটেশনের মাধ্যমে জাতীয় স্বার্থকে তো এগিয়ে নিতেই হবে, সেইটা আপনি আপনারা নিবেনও আপনার সরকার। কিন্তু ঘটনা হচ্ছে যে চুক্তিটা যেটা করলেন, সেই চুক্তিটার মধ্যে কি কি আছে সেটা আপনারা পড়ে দেখার সুযোগ হয়েছে কিনা? জি, আমরা তো পরিষ্কার বলেছি যে জাতীয় স্বার্থই আমাদের বড় স্বার্থ। চুক্তি সম্পর্কে অনেক রকমের ধারণা
যেগুলো আছে জি সেই ধারণার কতগুলো বাস্তবসম্মত? কারণ একটা তো হচ্ছে যে আপনি আমি সবাই জানি কি করা হয়, সেটা হচ্ছে যে একটা রাজনৈতিক মাইলেজ নেওয়ার চেষ্টা করা হয়। রাজনৈতিক মাইলেজের কথা আমি বাদ রাখি, আমি সোজা কথা, আপনি ওষুধ শিল্পের কথা আপনি বলছেন, আপনি ওষুধ শিল্পের ক্ষেত্রে আমাদের চুক্তিতে আসে যে আমরা ওই যে বাংলাদেশি যারা ওষুধ নির্মাতা কোম্পানি আছে তাদেরকে পেটেন্ট ফি দেওয়াটা বাধ্যতামূলক করতে হবে, তাই তো? সেই পেটেন্ট ফিটা দিলে সেই পেটেন্ট ফিটার মেধাসত্বটার ব্যাপারে যদি আমাদের এটা নিশ্চিত হইতে হয়, যদি ওরা ফি দেয়, তাহলে বাংলাদেশে উৎপাদিত ওষুধ কোম্পানিগুলো ওষুধের দাম নিশ্চিত রূপে বাড়বে। সবচেয়ে বেশি যে ওষুধটা বাংলাদেশে ব্যবহার করা হয়, ধরা যাক ইনসুলিন, ইনসুলিনের দামও 11% বাড়তে পারে। আপনি দেখেন, আপনি চমৎকার একটা উদাহরণ দিচ্ছেন। তারপরে ইনসুলিন, হ্যাঁ। এখানে আমরা শুনি গণমাধ্যম রিপোর্ট করে যে মার্কিন যুক্তরাষ্ট্রে নাকি একটা কালো বাজার আছে ইনসুলিন। কিন্তু আমরা কি করতে চাই, আমাদের এখানে যখনই ওষুধের কথা আসবে তখন তিনটা বিষয় পরিষ্কার থাকতে হবে। একটা হচ্ছে আমরা স্বল্পোন্নত দেশ এবং বিশ্ব বাণিজ্য সংস্থার নীতি অনুযায়ী আমরা কতকগুলো সুবিধা পাচ্ছি, এবং আমরা একইভাবে তৈরি হচ্ছি যাতে করে আগামী 3 বছর পরে 2029 সালে আমরা প্রতিযোগিতায় যাতে সক্ষমভাবে টিকে থাকতে পারি। কারণ খেয়াল করেন, ইনসুলিন যদি বাংলাদেশে প্রস্তুত করা হয় এবং এইখানকার স্বাস্থ্য ব্যবস্থায় সরবরাহ করা হয়, তাহলে কিন্তু মার্কিন জনগণ লাভবান হবে। এই কথাটা কিন্তু আমরা যুক্তরাজ্যের ক্ষেত্রে বলছি যে যুক্তরাজ্যের NHS অনেক পরিমাণ ওষুধ কেনে, কিন্তু আমাদের যদি মান দেখে এবং FDA মান সম্বন্ধ দেখুক, এবং সেই মানটা দেখতে পারবে হচ্ছে চুক্তি অনুযায়ী শুধু আমেরিকান অথরিটি, না না সবাই আমরা তো সবার জন্য রপ্তানি না। করি। আপনি 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 আমি আমি আপনাকে একটু এই যে না, না, এই আপনি মেধাসত্বের চুক্তির ক্ষেত্রে, মধ্যে এই একটা- মেধাসত্বের ক্ষেত্রে আপনি যেটা রোবাস্ট ইমপ্লিমেন্টেশন যেটা ওরা চাইতেছে, জি। যেটা হচ্ছে যে বাংলা এবং চাইতেছে যে বাংলাদেশ পেটেন্ট আইনটা কঠোরভাবে প্রয়োগ করা হোক। এর মধ্যে হচ্ছে যে আপনি আমাদের অথরিটিটা কোথায় দেখতেছেন? যে ওরা- দেখেন, না না জি। আপনি খেয়াল করেন, আমরা আন্তর্জাতিক রীতিনীতি মানব এবং আমাদেরকে যখন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের অগ্রযাত্রা শুরু হবে 2029 সালে, আমরা এখন প্রিপারেটরি ফেজটা চাচ্ছি। কারণ হচ্ছে যে অতীতের সরকার কোনো প্রিপারেশন করেনি। তো সেই জন্য আমরা কিন্তু আমাদের ম্যানিফেস্টোর আগেই, যদি আপনার মনে আছে যে যখন ইনভেস্টমেন্ট সামিট হয়েছিল তখন কিন্তু আমরা পরিষ্কার যে আমরা ডকুমেন্টটা বলেছিলাম, সেই ডকুমেন্টের নাম ছিল হচ্ছে ফ্রম গ্র্যাজুয়েশন টু $1 ট্রিলিয়ন ইকোনমি। তার মানে আমরা আমাদের সক্ষমতা নিয়ে প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতা এবং মেধাসত্ব সকল আইনকে পরিপালন করেই কিন্তু অর্থনীতির অগ্রযাত্রা দেখতে চাই। আমরা যেটা মনে করি সেটাতে প্রবলেম নাই, সেই প্রবলেমটা হচ্ছে অথরিটিটা যদি আমেরিকার কাছে থাকে তখন সেটা ম্যানিপুলেট করতে হবে। আপনি দেখেন এই চুক্তির মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আমাদের কাস্টমসের সব ডিজিটাল তথ্যের অধিকারও আমেরিকা চাইতেছে। না না শোনেন, আইপি আইনের আপনার এক ধরনের রিডিং, আইপি আইনের ডিজিটাল এনফোর্সমেন্ট, আমরা তো WTO ট্রিপস অনুযায়ী কাজ করছি। আমরা বহুপাক্ষিকতায় বিশ্বাস করি এবং আমরা বহুপাক্ষিকতায় বিশ্বাস করি বলেই আমরা যে বিশ্ব বাণিজ্য সংস্থা ট্রেড রিলেটেড আসপেক্টস অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, অর্থাৎ মেধাসত্বের ক্ষেত্রে তো আপনাকে তো মেধাসত্ব স্বীকার করতেই হবে, তাই না? কিন্তু মেধাসত্ব তো এত সহজ জিনিস না প্রফেসর তিতুমির, এটা আপনি আমার চেয়ে ভালো জানেন। ইন্টেলেকচুয়াল প্রপার্টি আইন একটা পলিটিক্যাল ইস্যু, এইটা নিয়ে গ্লোবাল সাউথ আর গ্লোবাল নর্থের মধ্যে কিন্তু অনেক দিন ধরেই ঠান্ডা যুদ্ধ চলতেছে। Exactly. পণ্য বা ওষুধের মেধাসত্ব কি হবে, কতটুকু হবে, এক্স্যাক্টলি এটা তো কেউ একপাক্ষিকভাবে ঠিক করতে পারে না। এক্স্যাক্টলি বাংলাদেশ আমরা নেতৃত্ব দিতে চাই যাতে করে আমাদের দেশীয় স্বার্থ সংরক্ষিত হয়। সেই কারণেই খেয়াল করেন যে আমাদের যারা প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সাথে ইতিমধ্যে কিন্তু আমাদের এক ধরনের অ্যাকর্ড আছে যে আমরা তাদেরকে উৎপাদনশীলতা কিভাবে বাড়বে, প্রতিযোগিতায় সক্ষমতা কিভাবে বাড়বে এবং বহুমুখীকরণ করা দরকার। কারণ এক তৈরি পোশাকের উপরে তো আমার নির্ভরতা করবে না। এবং আপনার এইটার সাথে আপনি চিন্তা করেন যে চীনের সাথে যখন WTO-তে অ্যাকসেশন হলো তখন কত শর্ত জুড়ে দিয়েছিল, আপনার মনে আছে? আছে। কিন্তু আমাদের বর্তমান প্রধানমন্ত্রী খেয়াল করেন কি করছেন, তিনি বলছেন বিনিয়োগ দরকার এবং তিনি আবার 3 বার বলছেন যে বিনিয়োগ। কিন্তু কি ধরনের বিনিয়োগ? বিনিয়োগটা হচ্ছে শিল্প উৎপাদনে বিনিয়োগ, যাতে আমরা উৎপাদনশীলতার মাধ্যমে প্রতিযোগিতায় টিকে থাকতে পারি। ইতিমধ্যেই কিন্তু বিশ্বব্যাপী আপনি লক্ষ্য করেছেন অনেক দেশ যারা রপ্তানি করতো ওষুধের ক্ষেত্রে তারা কিন্তু তাদের মান নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে। আমরা চেষ্টা করছি যে উৎপাদনশীলতা বাড়বে, যার ফলে আমরা প্রতিযোগিতায় সক্ষম হব এবং আমাদের রপ্তানি বেড়ে যাবে। আমি
আমি জিনিসটারে আমাদের দর্শকের জন্য, আমার বোঝার জন্য আরেকটু সহজ করে জানতে চাই যে বাংলাদেশে যে ওষুধ কোম্পানিগুলি আসে তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি ইউরোপে ও ওষুধ রপ্তানি করে থাকে। সেই সব ওষুধের জেনেরিক মাল বা কাঁচা মালটা আসে হচ্ছে বিদেশ থেকে। তার মধ্যে কার আইপি বা কার মেধাস্বত্ব আসে কি নাই সেইটা এখন ঠিক করবে কে? আপনি বলেন। এই যে একটা চমৎকার প্রশ্ন, চমৎকার প্রশ্ন করছেন। এতদিন পর্যন্ত কাঁচামালের ক্ষেত্রে আমরা অন্য দেশের কাঁচামাল নিয়ে আমরা সংগ্রহ করতাম। আমরা এবারের বাজেটে যেটাকে বলে এপিআই, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস, সেই ক্ষেত্রে কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের মূল্য সংযোজন বেশি বাড়ুক। কারণ আপনি তৈরি পোশাক ক্ষেত্রে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের মূল্য সংযোজন বাড়িয়েছি। ঠিক একই কায়দায় আমরা 5 থেকে 6টার ক্ষেত্রে আমরা মূল্য সংযোজন বাড়াতে চাই। যেমন ওষুধের ক্ষেত্রে, এপিআই এর ক্ষেত্রে আমরা অনেক রকমের সুবিধা দিয়েছি যাতে করে দেশে এটা হয়। এবং আপনি আমার মাফ করবেন, বাংলাদেশে এখন 182টা ওষুধ কোম্পানি আছে। সেই 182টা আপনার এই ফর্মুলা বা আপনার এই চাওয়া যদি সেই 182টা কোম্পানির বাদে 5টা 7টা বড় কোম্পানির কাছে পুরা সম্পূর্ণ ওষুধের বাজার চলে যাবে না। আপনি খেয়াল করেন, এটাই হচ্ছে আমাদের জাতীয় ঔষধ নীতির ক্ষেত্রে দেখতে হবে যে জেনেরিক ওষুধ কে আমাদেরকে উৎপাদন করবে, আবার মানে ভাগ করতে হবে। কারণ প্রোডাক্টের সেগমেন্টেশন দরকার এবং মার্কেটের সেগমেন্টেশন দরকার। আমাদের মার্কেট আমরা যেহেতু বহুমুখীকরণ করতে যাচ্ছি, কারণ বহুমুখীকরণ না করলে যে কোনো রকমের, যদি আপনার যে কোনো রকমের শক আসে তাহলে তো টিকে থাকতে পারবে না। কারণ আরও বিষয়ে যেটা আপনি জানেন যে এখন কি হচ্ছে, এখন হচ্ছে যে আমরা জানছি না যে কখন আসলে বাইরের থেকে একটা বহিঃস্থ ধাক্কা আসবে। কারণ কেউ আমরা জানতাম না যে কোভিড কি হবে, আমরা কেউ জানতাম না যে মধ্যপ্রাচ্যের তেল সংকট হবে, কিন্তু আমরা সেটা মোকাবেলা করছি। কেন মোকাবেলা করছি আর কেনই বা জনগণ আস্থা রেখেছে আমাদের কাছে? কারণ আপনার মনে আছে যে যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি, তারপরে হচ্ছে দুর্ভিক্ষ অবস্থা, তৃতীয় হচ্ছে বিশাল মূল্যস্ফীতি, তার সাথে আপনার 75 পরবর্তী যোগ হয়েছিল বিশ্ব তেলের মন্দা। তো কি করা হয়েছে? যে কোনো কেতাবি অর্থনীতিবিদ বলতেন কি, আপনি তাড়াতাড়ি আইএমএফ এর কাছে দৌড়ান। যে কি করতো, একটা কন্ট্রাকশনারি বা এক ধরনের সংকোচনমূলক নীতি নিত। তা না করে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখলেন যে এইটার কৌশলগত অবস্থা কি, নিশ্চয়ই এই সংকটে কেউ না কেউ জয়ী হচ্ছে। তখন দেখলেন যে মধ্যপ্রাচ্য এবং উপসাগরীয় অঞ্চলের দেশগুলো জয়ী হচ্ছে। তার ছিল সারপ্লাস ক্যাপিটাল, আর আমাদের আছে সারপ্লাস লেবার। দেখেন টেক্সট বুকে কোনোদিন এটা পাবেন না। তাই তিনি কি করলেন, তিনি নিজে গেলেন, অগ্রসর হলেন, নেতৃত্ব দিলেন। রাজনৈতিক নেতা অনেক পাওয়া যায়, কিন্তু স্টেটসম্যান পাওয়া যায় না। দেখেন আপনি শেষ করি। তারপরে তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলো সফর করলেন এবং বাংলাদেশের অর্থনীতির একটা নবযাত্রা শুরু হলো। সেটি হচ্ছে যে আমাদের এর শ্রমিকরা গেল। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি করছেন, এটাকে কিভাবে দক্ষতা বাড়াতে হয়। ঠিক একই কায়দায় কিন্তু আমরা এই বিরাট রকমের, আপনার মনে আছে যে মরহুমা বেগম খালেদা জিয়ার সময় মাল্টিফাইবার অ্যারেঞ্জমেন্ট নিয়ে কথা হয়েছিল। আমার যদি একটু সুযোগ দেন অবশ্যই আপনি প্রশ্ন করবেন, আমরা সব প্রশ্নের উত্তর দেব। না, সেটা ঠিক আছে, কিন্তু আপনি যে কথাটা বললেন জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার কথা উল্লেখ করে, যে কথা আপনি উল্লেখ করলেন, সেই কথারই তো সম্পূর্ণ উল্টা কাজ আমি এই চুক্তি এবং আপনাদের সরকার দেখতে পাচ্ছি। কারণ আপনি WTO এর আওতায় বাংলাদেশ যে সুবিধাগুলি পাইছিল, আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির বাধ্যবাধকতায় পলিসি তৈরি সার্বভৌমত্ব, মানে আপনি স্পেসিফিক যে কারণে মিনিস্টার, সেইটা আপনি দিয়ে আসলেন আমেরিকা। আপনি খেয়াল উল্টা আরো নতুন শর্ত নিয়ে আসছেন। আপনি খেয়াল করেন যে আমরা কি ধরনের পরিকল্পনা জাতির কাছে ঘোষিত করেছি। আমাদের দর্শন সবার আগে বাংলাদেশ, মানে সবার জন্য বাংলাদেশ এবং সবাইকে নিয়ে বাংলাদেশ। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন তার ভিশন কি, যে গণতান্ত্রিক মানবিক কল্যাণ রাষ্ট্র, এবং সেই লক্ষ্যে কিন্তু কতগুলো কৌশল বলেছেন। এবং এই যে বিধ্বস্ত অর্থনীতিকে পুনর্জাগরণ করার জন্য আমরা রীতিমতো কতগুলো পদক্ষেপ নিয়েছি, যার মাধ্যমে কর্মসংস্থান একদিকে তৈরি হবে। দেখেন খেয়াল করেন,
আপনার সামাজিক নিরাপত্তা বলে কিছু ছিল না, জ্বালানি নিরাপত্তা বলে কিছু ছিল না, আমাদের দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছিল। তা আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে দরিদ্র মানুষের যে সংখ্যা বেড়ে যাচ্ছিল ক্রমাগতভাবে সেটাকে বন্ধ করা, এবং সেইখানেই ফ্যামিলি কার্ড। এবং সবাই বলছে যে ন্যূনতম 5% দরিদ্র মানুষের সংখ্যা কমে যাবে। আমি এই প্রসঙ্গগুলিতে আসবো, আপনি আমাকে সরাসরি কতগুলি ব্যাপার দেন। ধরেন আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলাম, চুক্তি করার ফলে আমরা 20% ট্যারিফ থেকে 1% ট্যারিফ কমায় এটাকে 19% আনলাম। এর জন্য যুক্তরাষ্ট্রে 6,710টা পণ্যের মধ্যে ছাড় দিলাম, বাংলাদেশে 1,638টা পণ্যের মধ্যে দেখেন ছাড় পাইল। প্রথম আমরা বলছি যে মার্কিন যুক্তরাষ্ট্রে আমি গর্বের সাথে বলছি যে মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের এতজন লোকের কাজ তৈরি করছি। তার মানে আমি সমানে, কারণ আমরা যে ক্রয়াদেশ দিয়েছি তার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র আমরা ক্রয়াদেশ দিয়েছি, মানে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জিনিস কিনা আমরা না মার্কিন যুক্তরাষ্ট্রে করলাম। কিন্তু একই সাথে আমরা এখন সমানে বলছি যে আমাদের ওষুধ কিনতে হবে, আমাদের কাছ থেকে অন্যান্য পণ্য কিনতে হবে। এবং আপনি খেয়াল করেন মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ওষুধ কিনতে হবে। আপনি ওষুধ কিনা যদি পেটেন্ট ওর কাছে দেন, ওরে বলতে দেন যে এটা পেটেন্ট কার্ড, তো সেই ওষুধকে আপনি বেচলেন না ওই বেচলেন। না জেনেরিক যে ওষুধ আছে আপনাকে পেটেন্টের ক্ষেত্রে দেখতে হবে যে কোন জায়গায় ওর কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে। কারণ আমরা কিন্তু আসলে খুব ক্ষুদ্র আকারে দেখছি। যদি বড় আকারে দেখি তাহলে কি দাঁড়াচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রে একসময় বিংশ শতাব্দীতে 2.1% প্রবৃদ্ধি হয়েছে। এখন তো প্রবৃদ্ধি কমে গেছে বলেই তো তারা এক ধরনের যে মেজারগুলো নিচ্ছে, অনেকে বলছেন যে এগুলো নাকি প্রোটেকশনিস্ট মেজার। কিন্তু আমরা কি করছি, আমরা জানি বলেই আমরা শিল্পায়নের দিকে যাচ্ছি। আমরা আমাদের ডোমেস্টিক ক্যাপাসিটি বাড়ানোর চেষ্টা করছি। দেখেন বন্ধ কলকারখানাগুলো চালু করার জন্য আমরা 60,000 কোটি টাকা। বন্ধ কলকারখানা প্রসঙ্গে আমি আসবো, আপনি আমাকে বলেন তো যে ক্রয়াদেশ দিয়ে আপনি বাংলাদেশের লোকের জন্য চাকরি কিভাবে করলেন? না ওদের ধরেন আপনি বোয়িং কিনলেন, বাংলাদেশের আমরা খেয়াল করেন আমরা এমন জায়গায় যাচ্ছি যেখানে যেটা নিলে আমাদের বাংলাদেশের শ্রমবাজারের উপরে প্রভাব পড়বে। খেয়াল করেন প্রত্যেকটা জিনিস, আমি যদি তুলা কিনি তাহলে আমার গার্মেন্টস, আমি তো এতদিন তুলা কিনতাম, আমি তো বাড়তি তুলা কিনতেছি না, বাড়তি দাম দিয়ে কিনতেছি, বাড়তি দাম দিয়ে কিনছি না। শোনেন আমরা সবসময় খেয়াল রাখছি যে কম্পারেটিভ অ্যাডভান্টেজটা আমাদের দিকে, এবং আমাদের লক্ষ্য হচ্ছে যে আমরা কিন্তু উল্টা কাজ করতেছি। উল্টা কাজ করেছে অতীতের সরকার, জ্বালানি ক্ষেত্রেও করেছে, চুক্তি করেছে। আমরা যেটা করেছি আপনি খেয়াল করবেন যে কয়টা আমরা ক্রয়াদেশ দিয়েছি ওই কয়টা ক্রয়াদেশের যখন এটা আমাদের দেশে ডেলিভারি হবে তখন দেখবেন যে বিশ্ববাজারে কতটুকু দাম আর আমরা যেটা কিনেছি কত পরিমাণ আমরা এমনি এখনকার দামই বলেন, যখন ডেলিভারি হবে না বলে এখন আপনি বলেন। এখন আপনি পাকিস্তান থেকে তুলা কিনলে, আজারবাইজান থেকে তুলা কিনলে, বা ভারত থেকে তুলা কিনলে, তুর্কি থেকে তুলা কিনলে, আর বনাম মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তুলা কিনলে, আপনি খেয়াল করেন এইটা হচ্ছে কি আমরা সবসময় সরল রৈখিক কায়দার চিন্তা করি। আমরা সরল মানুষ না, আমরা তো সরল মানুষ, সিরাতুল মুস্তাকিম আছে। আমরা সবসময় মনে করি যে আপনার এক একটা পণ্যের জন্য এক এক ধরনের তুলা লাগে, কারণ এটা সব তুলা কিন্তু না। অনেক সময় আমরা মনে করে ফেলি কি যে এরকম সব তুলাই এক দেশ থেকে আসলে কিন্তু তা না। এক একটা পণ্যের ক্ষেত্রে আমরা যেটা বলছি, আমি বারবার আপনাকে স্মরণ করিয়ে দিয়েছি যে আমরা আন্তর্জাতিক রীতিনীতি বিশ্বাস করি। আন্তর্জাতিক রীতিনীতি মানে হচ্ছে যে আমরা কম্পিটিশনে যাব, কম্পিটিশনের মাধ্যমে আমরা প্রকিউরমেন্ট করছি। আপনি খেয়াল করেন বাংলাদেশের প্রকিউরমেন্ট রুল, প্রকিউরমেন্ট অ্যাক্ট, এগুলো তো আমরা পরিবর্তন আনছি যাতে করে দেশীয় স্বার্থ রক্ষা করা হয়। শোনেন সবার আগে বাংলাদেশ সব জায়গায় প্রতিফলিত হবে। দেশীয় স্বার্থটা স্যার, আপনি দেশীয় স্বার্থ যত মানে সংজ্ঞা হিসাবে বলতেছেন, আমি তো ভিতরে কিছু পাইতেছি না। আপনি বলতেছেন যে আমরা কথায় বলি না, একেবারে কাজে বলি না, কোনো ক্ষেত্রে না। আপনি এই পর্যন্ত কোনটা পদক্ষেপ দেখতে পারবেন না যে পদক্ষেপে আমরা বাংলাদেশের স্বার্থ রক্ষা করিনি। বাংলাদেশ স্বার্থ রক্ষা করেন নাই আপনি যখন কৃষি ও জৈব প্রযুক্তি পণ্যের অশুল্ক বাধা অপসারণ করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের। আপনি বাংলাদেশের স্বার্থ রক্ষা করেন নাই যখন আপনি পেটেন্টের দায়িত্ব ওর কাছে তুলে দিয়েছেন, বলছেন কাস্টমসের জায়গা আপনি দিবেন। আপনি যখন 14টা উড়োজাহাজ কেনার কথা বোয়িং কোম্পানির কাছে বলে আসলেন, সেইগুলি আপনি করছেন। আপনি বলি কৃষির কথা ক্ষেত্রে, হ্যাঁ কৃষি পণ্য আপনি কেন মার্কিন যুক্তরাষ্ট্রে কিনবেন? কৃষির ক্ষেত্রে আমরা কৃষক কার্ড চালু করেছি এবং 10টা বিষয় সেবা দিচ্ছি যার মাধ্যমে আমাদের যে কৃষির মূল সমস্যা
উৎপাদনশীলতা কমে গেছে, সেটা আমরা বাড়বে। দ্বিতীয় হচ্ছে যে কৃষকের ন্যায্য মূল্য, সেটা বাড়বে। তৃতীয় হচ্ছে যে কৃষি জমিকে আপনার জিও ট্যাগিং করা হবে। তার মানে হচ্ছে যে আপনি দেখেন, আমরা চিন্তা করি কি ওই উপর থেকে বাংলাদেশ দেখি, আর আমরা আসলে কৃষক থেকে বাংলাদেশ দেখি। কারণ আপনি তো দেখেছেন যে মরহুমা বেগম খালেদা জিয়ার সময় মাত্র 5,000 টাকা মাফ করা হয়েছিল, এরপরে 10,000 টাকা মাফ করা হয়েছে। এরপরে পয়লা বৈশাখ জাতীয় সংস্কৃতির সাথে মিল রেখে আমরা কৃষক কার্ড তৈরি করেছি। আমাদের মূল জিনিস হচ্ছে যে আপনার জনগণ থেকে উৎসরিত হবে। আপনি যুক্তরাষ্ট্র থেকে তুলনামূলক বাড়তি খরচে পণ্য আনতেছেন, কৃষি পণ্যের জায়গায় দিতেছেন, ওদের আপনি দেখেন এগুলো যে পণ্য কিনবে হচ্ছে বেসরকারি খাত, বেসরকারি খাত তখন সেখান থেকে কিনবে, সরকারি খাতও কিনতেছেন। আপনি যে বোয়িং কোম্পানির কাছ থেকে এখনই 14টা উড়োজাহাজ কেনার কথা বললেন, জি জি, সরকারও কিনতেছে। আপনি দেখেন আমরা জ্বালানি কেনার সময় আমরা থার্ড একটা কান্ট্রি থেকে এমনই এক চুক্তি করছেন, থার্ড এক কান্ট্রি থেকে কোনো কিছু কেনার ব্যাপারে আপনার তাদের কাছে না, আপনি খেয়াল করেন আমরা যে জ্বালানির ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে ভবিষ্যতে যদি ক্রাইসিসে পড়ি আমাদের যে কি হবে আমরা জানি না। এই চুক্তিটার উপরে বৈশা আপনি দেখেন বাংলাদেশে খনিজ সম্পদ উত্তোলন রপ্তানির জন্য প্রপোর্শন আপনারা এটাকে দেখছেন, কারণ এটা হচ্ছে যে, আর এটা দেখা হচ্ছে এই কারণে যে মিস ইনফরমেশন ডিসইনফরমেশন আছে। আমাদের দেখতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে আমার ইনসিডেন্স কি, এবং ইনসিডেন্স যদি বাংলাদেশের পক্ষে না যায় আমরা কোনো কাজ করব না। এইটা আমরা পরিষ্কার, এইটা প্রধানমন্ত্রী খুব পরিষ্কার। সেইটা পরিকল্পনা অ্যাডভাইজার হিসেবে আপনি কেন, মানে আমি কেন আগুনে হাত দিয়ে বুঝবো যে আমার হাত পুড়ছে? মানে আপনার তো পরিকল্পনার ক্ষেত্রে আমি তো কাগজে কলমে একটা বিষয় আপনার পক্ষে কথা বলতে হবে। আপনারা আমাকে বলছেন যে আপনি মালয়েশিয়ার সঙ্গে চুক্তি পড়েন, মালয়েশিয়ার সঙ্গে চুক্তি পড়ে তো আমি দেখলাম মালয়েশিয়ার চুক্তি আর বাংলাদেশের চুক্তি তো আলাদা। না, আপনি খেয়াল করেন, আমরা আন্তর্জাতিক রীতিনীতির উপর শ্রদ্ধাশীল বিধায়ী আমরা এই কাজটা করছি এবং সম্মান দেখাচ্ছি। কিন্তু আমরা বারবার যে কথাটা বলছি সেটি হচ্ছে কনসালটেশন হবে, কনসালটেটিভ মেকানিজম হবে, এবং সেইখানের মাধ্যমে আমরা দেশীয় স্বার্থ রক্ষা করব, এবং এটাই হবে। এইটা হচ্ছে চমৎকার প্রশ্ন যে আমাকে কেন বিশ্বাস করবেন? আমাকে বিশ্বাস করবেন যখন ফলাফলগুলো দেখবেন। আমাকে বিশ্বাস না, ফলাফল দেখলেও বিশ্বাস করবেন না। আগেকার সরকার কিন্তু তথ্য মাসাজ করত, অর্থাৎ হচ্ছে যে ডাটা ম্যানিপুলেট করত না। আপনারা ইন্ডিপেন্ডেন্ট ইভালুয়েশন যারা দেখবেন, এবং দেখেন আমরা যে কোনো প্রশ্নের কিন্তু উত্তর দিচ্ছি। কৃষির ক্ষেত্রে আমি একটা আমি মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তি নিয়ে আর কথা বলতে চাই না। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে আপনি যদি বলছেন যে আপনারা সচেতন দেশীয় স্বার্থ রক্ষা করার জন্য হোয়াটএভার আপনারা কি করবেন আমি জানি না। আমি চুক্তি পড়ে কিন্তু আমি কনভিন্স হতে পারলাম না। আপনার কাছে আরো পরে আমার নিশ্চয়ই বুঝে নিতে হবে। এখন পর্যন্ত আমি বুঝি নাই যে এর মধ্যে আপনি কোনটা ভালো এইটা আমি আসলে খুঁজে পেলাম না। আমরা যে বিষয়ে কাজ করব সেটার ফলাফল দেখবেন, এবং ফলাফল দেখলে আপনি নিজেই যথেষ্ট এই বিষয়ে জানা আছে সেটা আপনি ফলাফল দেখবেন। আপনার যেহেতু অনেকগুলি মিটিং আছে, আমাকে কুইক কতগুলি প্রশ্ন আমাকে কইরা নিতে হবে, সেই জন্য আমি এই চুক্তি থেকে বাইর হয়ে আপনি আমাকে কতগুলি বিষয় যদি একটু বলেন যে সরকার এই মৌসুমে 5 লাখ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করছিল, সেটার মধ্যে দাম ধরা হয়েছে কেজিতে 36 টাকা। গত বছরও কেজি প্রতি একই দাম ছিল। ধানের উৎপাদন খরচ কি বাড়ে নাই? মানে আপনারা কৃষকদের কেন দিলেন? আপনি খেয়াল করেন যে আমাদের যে কৃষি ব্যবস্থার মধ্যে উৎপাদন খরচের সাথে যদি মিল করেন যে ন্যায্য মূল্য, সেই জন্যে আমরা আসলে কৃষক কার্ডের দিকে যাচ্ছি, এবং এই বছর আমরা 43 লাখ কৃষক কার্ড দেব। কারণ আমরা এইটা সচেতন বেলেই, কারণ এবং সেই জন্যে আমরা প্রথম বছর 2,500 টাকা নতুন দিয়েছি। তাছাড়াও আরো 9টা সেবা। এইটা খুবই জরুরি যে প্রশ্নটা আমাদের সমস্ত কৃষকদের, আমরা শুধু মাপ করে এক ধরনের রিলিফ দিয়েছি। তারপরে হচ্ছে যে 2,500 টাকা এবং 9টা সেবা, আর এই বছর 43 লাখ লোককে দেব। কারণ কৃষির ব্যবস্থায় বড় রকমের পরিবর্তন হওয়া দরকার। কারণ অতীতে আমরা লক্ষ্য করেছি যে কৃষির উৎপাদনশীলতা কমে গেছে, এক। দ্বিতীয় হচ্ছে জমিগুলো খণ্ড বিখণ্ড হয়েছে। তৃতীয়ত হচ্ছে সবচেয়ে বড় হয়েছে সেটা উৎপাদনের উপকরণের দাম বেড়েছে, কিন্তু কৃষক ন্যায্য মূল্য পায়নি। আবার অনেক সময় সংকট তৈরি করে
ভোক্তারাও ন্যায্য মূল্য পায়নি। সেই জন্যই কিন্তু আমাদের কৃষক কার্ডের এর ধারণা। না সেটা ঠিক আছে, এই জন্য আমি কার্ডটা আলাদা করে রাখি, সোশ্যাল সেফটি নেট আর গভর্নমেন্টের সাথে কৃষক কার্ডটা প্রোডাকশন না, কৃষক কার্ড একেবারে প্রোডাকশনের সাথে জড়িত। কারণ কৃষক কার্ডের আমাদের এই যে 10টা সেবা, এই সেবাগুলো হচ্ছে উৎপাদনের সাথে। এটা কিন্তু সামাজিক সুরক্ষা না। প্রফেসর, সামাজিক সুরক্ষা মানে আপনি তো যাদেরকে কৃষক কার্ড দিচ্ছেন তাকে কোনো একটা উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করে দিচ্ছেন না। সে যদি 20 কেজি উৎপাদন করে তাহলেও সে কৃষক কার্ড পাবে, 40 কেজি করলেও সে পাবে। কৃষক কার্ড না, কৃষক কার্ড হচ্ছে 5 ধরনের কৃষক আছে। সেটা হচ্ছে যে যার হচ্ছে ভূমিহীন, তারপরে হচ্ছে ক্ষুদ্র, তারপরে হচ্ছে প্রান্তিক। উৎপাদনের সাথে তো তার সম্পর্ক নাই। না তারাই তো উৎপাদন করে, তারা উৎপাদন করে, কিন্তু উৎপাদনের সাথে তো সেটা মানে সেটা শর্ত। অবশ্যই, কারণ হচ্ছে যে আপনি দেখেন, আপনি খেয়াল করেন আমরা কি দরে ইউরিয়া কিনছি, দাম কিন্তু বাড়েনি। তার মানে কি আমরা সেখানে ভর্তুকি দিচ্ছি, মানলাম, কিন্তু আপনি আমার সহজ প্রশ্নের উত্তর দেন। আপনি গত বছর আপনার সহজ গত বছর থেকে কি কৃষির মানে ধান কেনার কৃষকের ধান উৎপাদনের খরচ বাড়ছে কি? আপনার বলেন উৎপাদনের উপকরণের জন্য যদি আমার দাম না বাড়ে তাহলে তো হচ্ছে তার লাভ হবে, আমরা তাই করেছি। মজুরি তো বাড়ছে না, মজুরি খেয়াল করেন, মজুরির ক্ষেত্রে যদি আমাদের তো বুঝতে হবে যে আমরা একটা মূল্যস্ফীতির মধ্যে আছি, সেই জন্য আচ্ছা মজুরিকে কিভাবে দেখছি সেটা দেখছি সামাজিক সুরক্ষা নিয়ে। কৃষক কার্ড কিন্তু উৎপাদনের সাথে সম্পর্কযুক্ত। আর যে মজুরি বেড়েছে বা আপনার হচ্ছে যে সেটা আমরা দেখছি পূর্ণ জীবন চক্রকালীন সামাজিক সুরক্ষার বাদে। এটা সার্বিকভাবে আপনি কৃষকদের কৃষি কাজে নিরুৎসাহিত করতেছেন। আপনি জোর করে বলছেন, আমি খুব মানছি। আচ্ছা, আমি জোর করে আপনি উৎপাদন খরচ বাড়াতে দিতেছেন না। সে ঢাকা এসে রিক্সা চালাতেছে, বড় শহরে গিয়ে ব্যাটারি চালিত রিক্সা চালাচ্ছে, সে আর উৎপাদনের সাথে নাই। সারা পৃথিবী সোশ্যাল সেফটি নেট করে বসায় টাকা দিয়ে কৃষকদের এই ফর্মুলা বহু আগে বাতিল হয়ে গেছে। আপনি অনেকগুলো ইম্পোজিশন করছেন এবং অ্যাসারশন করছেন, যাতে কোনোটার বাস্তবতার মিল নেই। কৃষক কার্ড হচ্ছে উৎপাদন, ন্যায্য মূল্য এবং ভোক্তা যাতে ন্যায্য মূল্যে পায়। আর সামাজিক সুরক্ষা বলয় হচ্ছে যে যিনি সারা পৃথিবীতে আছেন। এই যে আপনার যে কোনো দেশে এরা যে সামাজিক সুরক্ষা নাই বলে আমাদের দরিদ্র বেড়ে গেছে, তো দরিদ্রতাকে আমাকে কমাতে হবে, ক্রয় ক্ষমতা বাড়াতে হবে, সেইটা হচ্ছে সামাজিক সুরক্ষা। তার মানে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে যাতে করে আরো মানুষ দরিদ্র সীমার নিচে না। ফ্যামিলি কার্ড সামাজিক সুরক্ষা, কৃষক কার্ড সামাজিক সুরক্ষা না। কৃষক কার্ড হচ্ছে উৎপাদন, ন্যায্য মূল্য, দুটো ভিন্ন জিনিস। সেই জন্য খেয়াল করবেন যে এই বাজেটের সাথে ওই বাজেট নাই। এবং আমরা আর সামাজিক সুরক্ষার ক্ষেত্রে কিন্তু আপনার সবগুলো জায়গা যাচ্ছে, কারণ মূল্যস্ফীতিকে আমাকে ট্যাকেল করতে হবে। সেই জন্যেই আমরা সার্বজনীন সামাজিক সুরক্ষা, অর্থাৎ যিনি প্রসূতি মা তাকে দেওয়া হচ্ছে, যিনি হচ্ছে শিশু তাকে দেওয়া হচ্ছে, বা যদি মেয়ে হয় তাহলে তার আর পুরো উচ্চশিক্ষা পর্যন্ত বিনামূল্যে দেওয়া হচ্ছে, কারণ মূল্যস্ফীতি। যিনি প্রতিবন্ধী মানুষ তার জন্য ব্যবস্থা করা হচ্ছে, বয়স্কর জন্য ব্যবস্থা করা হচ্ছে, আপনার বিধবা নারীর জন্য ব্যবস্থা। আমাদের প্রান্তিক চাষি যদি এই ধান চাষ বন্ধ করে দিয়ে তার স্ত্রীর নামে একটা কৃষক কার্ড আসে, সে যদি ঢাকায় এসে রিক্সা চালায়, আপনি এটা কি করবেন? না, প্রথম কথা হচ্ছে যে তার স্ত্রীর নামে আসবে ফ্যামিলি কার্ড, আর তার নামে আসবে যিনি কৃষক। কৃষক কিন্তু নারীও হতে পারে, নারী হতে পারে, তার ক্ষেত্রে আসবে কৃষক কার্ড। কৃষক কার্ড হচ্ছে উৎপাদনের সাথে এবং ন্যায্য মূল্যে ভোক্তার সাথে জড়িত। আর ওইটা কিন্তু সামাজিক, কারণ আমরা তো উত্তরাধিকার সূত্রে যে ব্যবস্থা পেয়েছি সেখানে তো সব ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেসমেন্টগুলো বলছে কি যে প্রায় 1 কোটি লোক দরিদ্র সীমার নিচে নেমে গেছে। তো সেইটাকে তো আমার মোকাবেলা করা হচ্ছে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটাকে তো টেকসই করতে হবে, আর টেকসই করার জন্য আমার বিনিয়োগ আসতে হবে, এবং এই বিনিয়োগটা উৎপাদনমুখী খাতে আসতে হবে। তা না হলে আমাদের খেয়াল করেন, আমাদের আগে যা হয়েছে কি, আপনি যদি যত সুমারি দেখেন, অর্থনৈতিক সুমারি দেখেন, সেখানে দেখবেন নারীর শ্রম অংশগ্রহণ কমে গেছে, কলকারখানা বন্ধ হয়ে গেছে। তা আমাকে তো সেই জায়গায় দেখতে হবে যাতে করে তার উৎপাদন হয়, উৎপাদন হলে কর্মসংস্থান সৃষ্টি হয়, এবং সেইখান থেকে আমরা করের হার না বাড়িয়ে অভ্যন্তরীণ সম্পদ বাড়তে পারি। কারণ আমাকে তো স্বাস্থ্য খাতে কি অবস্থা, নড়বড়ে অবস্থা, আউট অফ পকেট এক্সপেন্ডিচার হচ্ছে 79%। আপনার শিক্ষা বলে কিছু নাই, মেরুদণ্ড একের ভেঙে দিছে। সেই জন্য আমরা
এই উৎপাদনের মাধ্যমে কর আদায় বাড়বে, কর আদায় বাড়লে আমরা, যার কারণে আমরা দেখেন শিক্ষা খাতে আমরা সর্বকালের সর্বোচ্চ বরাদ্দ দিয়েছি, অর্থাৎ জিডিপির 2%। স্বাস্থ্যক্ষেত্রে সর্বকালের সর্বোচ্চ বরাদ্দ দিয়েছি, অর্থাৎ আগে ছিল 0.7%, এখন হয়েছে এইটা। আমাদের আয়ের ক্ষেত্রে বলেন, মানে আপনি যেটা সর্বকালের সর্বোচ্চ বরাদ্দ বলতেছেন সেগুলি একটু স্ট্যাটিস্টিক্যাল জার্গন, স্ট্যাটিস্টিক্যাল জার্গন না, এটা আপনার এই অঞ্চলের মধ্যে আপনার এখানে যে কোনো সময় সমস্ত পৃথিবীর সাজেশন হচ্ছে আপনি শিক্ষা খাতে দিবেন জিডিপির অন্তত 6%, না 5%। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু 5% না, আরো অনেক কম। মার্কিন যুক্তরাষ্ট্রে লাগবেই না, না না মার্কিন যুক্তরাষ্ট্রে লাগবে, মার্কিন যুক্তরাষ্ট্রে আরো বেশি লাগবে, সেটা আমার অন্য আলাপ। মার্কিন যুক্তরাষ্ট্রে জিডিপি আপনি দুভাবে আপনার আর আমাদেরকে তুলনা করতে পারেন। 5%, সেখানে অর্ধেকও দিচ্ছেন না। না না, দক্ষিণ এশিয়া কেউ দিচ্ছে না, দক্ষিণ আগে দেয় নাই, আমরা দক্ষিণ এশিয়া অর্ধেকের বেশি দিচ্ছে, অর্ধেকের বেশি দিচ্ছে, অতীতে দেয়নি। আমরাই আসে একমাত্র যে 2% গেছি আমাদের সরকারের আসার আগে এ স্বাস্থ্য খাতে ছিল 0.7%, আমরা এটা 1.5%, 250% বাড়িয়েছি। ওকে, তাহলে এটা কিন্তু একটা মাইল ফলক। তারপরে আপনি দেখেন আমাদের সরকার, কারণ তাহলে ঋণ কমাতে হবে, সেই জন্য এইবার আমাদের সর্বোচ্চ পরিমাণে কর আদায় হয়েছে মধ্য ফেব্রুয়ারি থেকে, মাত্র কয়েকদিনের মধ্যে। ওকে, আপনি একটা দর্শকের প্রশ্নের উত্তর দিতে পারেন যে 1 মণ পেঁয়াজ উৎপাদন করতে 1500 থেকে 1700 টাকা লাগে, কৃষক এখন 800 থেকে 900 টাকায় বিক্রি করছে, কৃষি কার্ড দিয়ে কি তার এই আপনি যে প্রশ্নগুলো করেছেন খুবই গুরুত্বপূর্ণ। না না, যিনি দর্শক প্রশ্ন করেছেন তিনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, যে আমরা কিভাবে আমাদের সময়কালে তা কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করব, এটা হচ্ছে বড় প্রশ্ন। এখন আমাদেরকে কি করতে হচ্ছে, সারা পৃথিবীতে আপনার তেলের দাম বেড়ে গেছে, তাহলে ইউরিয়া সারের দাম বেড়েছে, আমরা কি করছি, দাম বাড়াইনি, প্রথম জিনিস। এবং আপনি খেয়াল করেন যে সারা পৃথিবীতে সমস্ত অর্থনীতিবিদরা বলেছে যে দাম বাড়ানো, কিন্তু আমরা দাম বাড়াইনি। তাতে আমাদের কি পরিমাণ খরচ গুনতে হয়েছে, $3.46 বিলিয়ন। এই সময়ে এই মধ্যপ্রাচ্যের সংকটের কারণে শুধু ডিজেলের ব্যাপারে কৃষকের প্রতি, কৃষি বান্ধব যদি বলেন আমাদের মতো কোনো, আমাদের আপনি খেয়াল করেন জাস্ট হচ্ছে তেলের ক্ষেত্রে এবং ডিজেলের ক্ষেত্রে আমরা $3.46 বিলিয়ন। ডিজেলের ক্ষেত্রে সরকার এমনি রেগুলার ভর্তুকি কত? না, যে রেগুলার ভর্তুকি দেয়, আমরা সেটা মেইনটেইন করছি। তো রেগুলার ভর্তুকির জায়গা থেকে আপনারা কত পার্সেন্ট বেশি? না, কারণ হচ্ছে যে $3.46 বিলিয়ন অতিরিক্ত। তার মানে হচ্ছে কি, আপনি যদি দামের সাথে আমরা সমন্বয় করতাম তাহলে তো হচ্ছে যে কৃষকের উৎপাদনে ক্ষতি হতো। আমরা কোনোভাবেই কৃষকের উৎপাদন ক্ষতি হবে না বলেই সেই জন্য এই পরিমাণের অর্থ গুনছি। আপনি জানেন যে আপনি এদিকে দামের সাথে সেটা মানে কি বলে সমন্বয় করেন নাই, কিন্তু খুচরা পর্যায়ে আপনি বিদ্যুতের দাম বাড়াইছেন, আপনি খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়াইছেন, আপনি প্রত্যেকটা জায়গার মধ্যে চাপ দিয়েছেন। চমৎকার পয়েন্ট নিয়ে আসেন। আপনার মনে আছে যে হাতির ঝুলে বিরাট একটা নিয়ন বাতি জ্বালিয়ে বলা হয়েছিল যে বিদ্যুতের সার্বভৌমত্ব। আমরা যখন আসি তখন কি অবস্থা আপনি খেয়াল করেন, ক্যাপাসিটি সার্চ, কোনো এলএনজি ল্যান্ডিং স্টেশন নাই, এফএসআরও নাই, কোনো কিছু নাই। আমরা সাথে সাথে এখন হচ্ছে যে স্পটে কিনতে হয়েছে, আপনি ক্যান ইউ ইমাজিন? আর স্পট থেকে যদি আপনি কেনেন কি রকম রক্তক্ষরণ। বাংলাদেশ তো সবসময় মিক্সড বাইকের মধ্যে দিয়ে যায়, কখনো স্পট থেকে কিনে, কখনো স্পট থেকে আগেও কিনছে ভাই, আপনার থেকে আগেও কিনছে। জ্বালানি নিরাপত্তা বলে যে 5টা ইন্ডিকেটর হয় তার একটাও আমরা পাইনি। আমরা এসে সেটা বাংলাদেশে কখনোই ছিল না। না, ছিল না বলে থাকবে না ভবিষ্যতের জন্য। বাংলাদেশ জ্বালানি ক্ষেত্রে হিউজলি ডিপেন্ডেন্ট অন, মানে অনেক কিছু। তা না, আমাদের কারণে অতীতে আপনার যে এই যে পোশাক শিল্পের ক্ষেত্রে যে কম্পারেটিভ অ্যাডভান্সেস, সেটা কেন? কারণ হচ্ছে লো কস্ট, তারা গ্যাস পেয়েছে। কিন্তু অতীতে সরকার লো কস্ট লেবার ফি, না লো কস্ট, 3টা জিনিসের কারণে এই পোশাক শিল্প, একটা হচ্ছে লো কস্ট লেবার, একটা হচ্ছে লো কস্ট এনার্জি, আর হচ্ছে ফাইন্যান্সিং, মানে ব্যাক টু ব্যাক। তো সেই ক্ষেত্রে আমরা দেখেন আমার কোনো গ্যাস অনুসন্ধানের চেষ্টা করা হয়নি, পুরো আমদানি নির্ভরতা বাড়িয়েছে। আমদানি নির্ভরতা বাড়ে কি করেছে, এফএসআরও করেছে, কিন্তু সিএনজি ল্যান্ডিং স্টেশন করেনি। এলপিজির ক্ষেত্রে আপনি দেখেছেন যে এখন আমরা দেখছি যে কোন জায়গা থেকে এলপিজি আনা যায়,
কারণ আপনাকে তো গ্যাস হচ্ছে সবচেয়ে কম দাম জ্বালানির ক্ষেত্রে, সেই জন্য আমরা উদ্যোগ নিয়েছি। কয়লা সবচেয়ে কম দাম না, কয়লা তো আমার জীবাশ্ম জ্বালানির ক্ষেত্রে মনে রাখতে হবে যে আস্তে আস্তে হ্যাঁ আমরা গ্যাস ও জীবাশ্ম, সেই জন্য আমরা 20% দিকে যাচ্ছি সোলারে। এবং দেখেন কি পরিমাণে করের ক্ষেত্রে অব্যাহতি দেওয়া হচ্ছে। তার মানে হচ্ছে যে আমরা 180 দিনও হয়নি, কিন্তু গতিমুখটা কি? গতিমুখটা হচ্ছে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা। আপনি গতিমুখ এটা বলতে পারেন, আমরা আপনার সঙ্গে আবারও পরে কথা বলবো। আপনি চট করে আমরা অন্য বিষয়ের মধ্যে আসি যে আপনারা 9,38,000 কোটি টাকার বাজেট প্রণয়ন করেছেন। কেউ মানে এই যে বাজেটের আকার, অনেকেই বলছে যে এটা অপ্রয়োজনীয়, যেভাবে আসলে টাকাটা ব্যয় করবেন সেটার মধ্যে স্বচ্ছতা আনতে পারলে এটা আরো ভালো হতো। আপনি এটার সাথে একমত কিনা? জি। এবং রাজস্ব আদায়ের যে আপনি লক্ষ্যমাত্রা যে ধার্য করেছেন 6,95,000 কোটি টাকা, সেটা আমি এখনই বলে দিতে পারি যে এটা আপনি পারবেন না। এটা ছোট বাজি লাগতে পারি আপনার সঙ্গে যে এটা আপনি পারবেন না। আপনি শুনেন, 6,95,000 আপনার সাথে আমার একটা জায়গায় চমৎকার মিল হয়েছে, যে আপনি বলেছেন যে আমাদেরকে 5% জিডিপিতে যেতে হবে, তাহলে কি বাজেটের আকার বাড়বে? তাহলে সেটা বাড়ানো হয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমার অর্থের উৎস যোগান করতে হবে। যোগান কি আমি ঋণ করে করব, না অভ্যন্তরীণ সম্পদ আদায় করে? ব্যয়ের ক্ষেত্রে আপনি আসি ব্যয়ের ক্ষেত্রে। তাহলে প্রথম কথা হচ্ছে যে আমরা অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ এবং ঋণ থেকে মুক্ত। আপনি তো জানেন যে অতীতের সরকার আমাকে ঋণের মডেলটা অতীতের সরকারেরই, না মডেল অতীতের সরকার না, অতীতের সরকার ঋণের ভারে নুজ্জ করেছে। বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ পরিমাণে অভ্যন্তরীণ সম্পদ হয়েছে। এবং আপনি সেটা যদি দেখেন মধ্য ফেব্রুয়ারি থেকে 30শে জুন পর্যন্ত কি পরিমাণে রাজস্ব আদায় হয়েছে, তার বাইরে কি হয়েছে। এখন তো আগের সরকারের মতো গোজামিল দেওয়ার কিছু নেই, কারণ আইবাসে পরিষ্কারভাবে দেখা যায় এবং যে কোনো লোক দেখতে পারে। তাহলে আমরা হচ্ছে যে দৃষ্টান্ত স্থাপন করে কর আদায়ের চেষ্টা করছি এবং কর হার না বাড়িয়ে এবং সকল ক্ষেত্রে সুযোগ দিয়ে, বিশেষ করে বিনিয়োগের ক্ষেত্রে যে পরিমাণে আমরা কর সুবিধা দিয়েছি, তাহলে এই দিকে বিনিয়োগ হবে। আর অন্যদিকে আপনি চিন্তা করেন হচ্ছে যে আমাদের বিনিয়োগ হচ্ছে বিশেষ করে স্বাস্থ্য এবং শিক্ষা খাতে, যাতে করে মানব সম্পদ হয়, দক্ষতা বাড়ে এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমেই কিন্তু এটা। আপনারা বলতেছেন বিনিয়োগের কথা, কিন্তু আপনি দেখেন যে আপনাদের দলের এমপি ডক্টর রেজা কিবরিয়া সংসদে বাজেট আলোচনার সময় তিনি প্রশ্ন তুললেন যে আগে যে নিয়ম ছিল 90 দিন সুদ না দিলে খেলাপি, এখন আমরা 1 বছর সুদ না দিলে খেলাপি বলি। এই যে স্পষ্ট খেলাপিদের জন্য সুযোগ বৃদ্ধির বিষয়টি, এই বিষয়টি আপনারা কেন রাখলেন? আচ্ছা, প্রথম কথা আপনি স্বীকার করেন যে এই আমরা গণতন্ত্র বিশ্বাস করে বলে আমাদের সংসদ সদস্যরা যে কোনো বিষয়ে মতামত দিতে পারে, এটা হচ্ছে একটা প্রথম কথা স্বীকার করলাম। দ্বিতীয় কথা হচ্ছে যে এটাও বলেন আর এই খেলাপিদেরকে আপনারা এত ভালোবাসেন যে খেলাপিদের হাতে 8টা ব্যাংকের চাবি আপনারা তুলে দিয়েছেন ইসলামী ব্যাংক। এটা ঠিক না, কোনো মতেই ঠিক না। আমাদের সময় সম্মিলিত ইসলামী ব্যাংকের ক্ষেত্রে আমরা দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাচ্ছি এবং আর্থিক খাতের যে বিশৃঙ্খলা অবস্থা যেভাবে চুপিয়ে রাখা হয়েছিল, এনপিএল যে পরিমাণ বেড়ে গেছে, আমরা ইনহেরিট করেছি। এগুলো তো আমাদের মেকিং না, উই ইনহেরিটেড। সবাই আমরা অর্ধেকটা বলি যে আমরা এই রকম বিশৃঙ্খলা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়েছি আমরা বলছি, এবং আমরা এই ক্ষেত্রে অনেকগুলো প্রবিধান আনছি যাতে করে আমরা আশা করি আগামী 1 থেকে 2 বছরের মধ্যে আর্থিক খাতে পুরোটা শৃঙ্খলা চলে আসবে। যেমন রাজস্ব আদায়ের ক্ষেত্রে আমরা একটা ইতিমধ্যেই রেকর্ড করেছি, ঠিক একই কায়দায় আসবে। এবং সবাই আমাদেরকে বলছে যে সামাজিক সুরক্ষার ক্ষেত্রে আমরা যে অংশগ্রহণ করছি তাতে করে দারিদ্র বাংলাদেশে আর বাড়বে না। এবং এটা ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ অর্গানাইজেশন, দারিদ্র বাংলাদেশে বাড়বে না, কিন্তু আপনি নিজেই এলডিসি থেকে উত্তরণ চান না। আপনি বাংলাদেশকে দরিদ্র দেশ হিসেবে পরিচয় করে দিতে চান। আপনি এইবার আসছেন এই জন্য। আরে আপনি ভুল তথ্য দিচ্ছেন। সেটি হচ্ছে যে আমরা যখন এখানে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিনিয়োগ সম্মেলন হয়, আমাদের যে পলিসি পেপার ছিল সেই পলিসি পেপারের টাইটেলে ছিল ফ্রম গ্রাজুয়েশন টু $1 ট্রিলিয়ন ইকোনমি। আমরা তখন বলেছি যে যেহেতু ব্যবসায়ী সমাজ বলেছে যে, এবং আমরা লক্ষ্য করেছি এবং ইন্ডিপেন্ডেন্ট রিসার্চরা বলছে যে কোনো প্রিপারেশন হয়নি, স্মুথ ট্রানজিশনের কোনো স্ট্র্যাটেজি হয়নি, কোনো কিছু হয়নি। তখন ব্যবসায়ী সমাজ এবং সবাই এবং একটা সরকার যেটা জনগণের কথা চিন্তা করে সেই লক্ষ্যকে রেখে আমরা বলছি যে
প্রিপারেটরি ফেজ, মানে অংশগ্রহণমূলক কাজ আমাদের 2029 সাল পর্যন্ত দিতে হবে। মানে এটা এবং- আমরা তত্ত্বাবধায়ক সরকার সময় বলছেন। হ্যাঁ, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় বলছি, এবং অন্তর্বর্তীকালীন তৎকালীন সরকারের সরকারও- সময় খেয়াল করেন, আমাদের তৎকালীন আজকের মাননীয় প্রধানমন্ত্রী তখন ছিলেন অ্যাক্টিং চেয়ারম্যান, ওনার যে মেসেজ ওই রিপোর্টে সেটা পরিষ্কার করে উল্লেখ করা আছে, এবং সেখানে বলা আছে যে আমরা 2029 সালের পরে আমরা এই গ্রাজুয়েশন করব। মানে আমি ভুলটা কোথায় বললাম? না, আপনি তো ভুলটাই বলছেন, কারণ আমরা তো রাজনৈতিকভাবেই বলছি যে 2029 সালে, কারণ মানে যে এখন- অর্থনীতি কেন বলছি আমরা, কেন বলছি, একটা তো হচ্ছে ব্যবসায়ীরা বলছেন, দ্বিতীয় হচ্ছে জাতিসংঘের যে সচিবালয় তার রিপোর্টে উল্লেখ করছে যে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি বাংলাদেশ পেয়েছে তার পক্ষে এটা করলে অসুবিধা। আপনি OHRLS এর ওয়েবসাইটে যান। দ্বিতীয়, আপনি জাতিসংঘের বিষয় সাহিত্য প্রতিষ্ঠান, এইটা তো সব সময় মানে বাংলাদেশকে মানে IMF বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, যাদের কাছ থেকে আসলে ডেটা নিয়ে আপনি সংস্থাটার কথা বললেন, তারা যে ডেটা নেয়, না, তো সবসময় এইটা বইলা আসতেছে যে বাংলাদেশের তো আসলে এখনো এই উত্তরণের সময় নো, তাহলে আমরা বলছি যে আমরা উত্তরণ করতে চাই, কিন্তু ওরা তো বলতেছে না, যে আপনি উত্তরণের সময় খেয়াল আসে করেন, নাই। এবং এখন আপনারা বলতেছেন তাহলে আপনি আপনার আমাদের উদ্যোক্তাদের প্রতি খুবই কষ্ট দেবেন। এক্স্যাক্টলি কি কথাটা বলছেন আমি এটা পড়ে শোনাই। আমরা বলছি হচ্ছে যে স্বল্পোন্নত দেশ থেকে আমাদের উত্তরিত হলে সেই ক্ষেত্রে আমাদের প্রস্তুতি দরকার। গত সরকারের সময় কোনো প্রস্তুতি হয়নি, আমরা এখন প্রস্তুতির লক্ষ্যে আমরা প্রস্তুতির সময় বাড়াতে বলছি, এইটাই আমি বলছি। আপনি বলছেন, আমি আপনাকে কোট করছি, নজিরবিহীন রাজনৈতিক, সামষ্টিক, অর্থনৈতিক, পরিবেশগত ও বৈশ্বিক অভিঘাতের কারণে বাংলাদেশ ও নেপাল স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সময় আরো 3 বছর অর্থাৎ 2029 সালের নভেম্বর পর্যন্ত বাড়ানোর আবেদন। হ্যাঁ, ওই যে কারণগুলো, জি, এই আবেদনটা তো আপনি জানেন। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী জানিয়েছেন, আমরা এটাকে দিক দুরুক্ত করছি, এবং এটা কিন্তু আমরা শুধু করছি না, নেপালও বলছে। মানে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ মানে এলডিসি হয়ে থাকার সুবিধা হলো আমরা বেশ কিছু গরিব মানুষে আর একটু গরিব দেখাতে পারবো। না, এইটা হচ্ছে অন্য সরকারের। আমাদের বক্তব্য হচ্ছে আমরা সম্মানের সাথে যেতে চাই, এবং সম্মানের অগ্রযাত্রার জন্য আমি কিন্তু কারণগুলো বলেছি, আমার বাক্যের মধ্যে কি কি কারণে আমরা প্রস্তুতির সময় বাড়াতে চাচ্ছি। না, সেটা শুধু আমরাই চাইনি, পলিটিক্যাল কথা সবসময় বলা যায় না, পলিটিক্যাল না, এগুলো সবগুলো তথ্য। বাংলাদেশে জুলাই আগস্টে একটা আন্দোলন হয়েছে, গণ আন্দোলন হয়েছে, বিপ্লব হইলে বিপ্লব হয়েছে, এই রাজনৈতিক সমস্যার জন্য সামষ্টিক অর্থনীতি কিভাবে বাধাগ্রস্ত? সামষ্টিক অর্থনীতি বাধাগ্রস্ত হয়েছে না, সামষ্টিক অর্থনীতির একটা সূচক হচ্ছে মূল্যস্ফীতি। দেখেন সর্বকালের সর্বরেকর্ড ওই 2 মাসের জন্য হাসিনার থেকে না, আমি বলছি হাসিনার থেকে বাংলাদেশের যে মূল্যস্ফীতি, এটা হচ্ছে যে কোনো পৃথিবীর সময় দেশে চলতে পারেন এত প্রলম্বিত মূল্যস্ফীতি নাই। 1, 2 নম্বর হচ্ছে ঋণ। আপনি চিন্তা করেন ঋণের অবস্থা কি। তৃতীয়, আপনি আসেন, আপনি 3 বছরের মধ্যে ঋণের অবস্থা ঠিক আমরা অবশ্যই, কারণ অর্থনীতি সম্প্রসারিত হলে তো ঋণ জিডিপির রেশিও কমে যাবে। আর ঋণ জিডিপির রেশিও তো কমবে না, আপনি তো একই ফর্মুলায় ঋণ নিচ্ছেন বাজেটের আকারে। আপনি বিদেশ থেকে দেশ থেকে অবদানের খাত থেকে। আমি তো আপনাকে উদাহরণই দিলাম যে মধ্য ফেব্রুয়ারি থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আগের বছরের তুলনায় 2% রাজস্ব আদায় বেড়েছে, আর আমাদের সময় 12.12 কাছাকাছি যাচ্ছে। তাহলে হচ্ছে যে আমাদের সামষ্টিক অর্থনীতির যতগুলো ইন্ডিকেটর আছে সেগুলো সংকুচিত হয়েছে, কারণ অতীতে এই পালিয়ে যাওয়া সরকার আমাদেরকে ঋণাত্মক প্রবৃদ্ধির মধ্যে নিয়ে। এগুলি আপনি তো 3 বছর পরেও বলতে পারবেন, এই পরিবেশগত বৈশ্বিক অভিঘাত, আমেরিকা ইরানের সাথে যুদ্ধ করবে, নাইলে রাশিয়া ইউক্রেন। না, আমরা 3 বছর পরে আপনার এখানে আসব, এসে বলবো যে আমরা 2025-26 সালে অর্থনীতির অর্থনীতির এই ইন্ডিকেটরে এখানে ছিলাম, আর 2030 সালে আমরা এই ইন্ডিকেটর আছি। এবং আপনি অবশ্যই অ্যাজ এ অনুসন্ধানী সাংবাদিক হিসাবে আপনি আপনার লোকদেরকে বলবেন, এবং তারা যাচাই বাছাই করে দেখবে যে আমাদের উত্তরণটা কোথায় হয়েছে। এটা আমরা বলতে পারি। আমি অবশ্য বাজিকর না যে বাজি লাগবো, কিন্তু আমরা এটা আমি একটা বিষয় না, বাজিকর হইতে বাজি লাগবে না। আমি একটা বিষয় আপনাকে আগে থেকে বলে দিতে পারি, যেটা আপনিও জানেন, আমিও জানি, আমরা সকলেই জানি, আপনি 6,95,000 কোটি টাকা রাজস্ব আদায় করতে পারবেন না।
একটা অর্থ বছর এটা সম্ভব না। বাংলাদেশের 7,00,000 কোটি টাকা বাজেট আদায় করার কোন রকম মেকানিজমই নাই। না, আপনি তো হচ্ছে এটা মেকানিজমই নাই। আপনি তো একেবারে, কারণ হচ্ছে যে গত 30 বছর ধরে আমি দেখে আসতেছি বাজেট আদায়, রাজস্ব আদায় কি করে হয়, কারা করে কিভাবে করে। এর মধ্যে বিএনপিও দুইবার দুই টার্মে ক্ষমতায় ছিল। আপনি যা অতীতে দেখেছেন তার থেকে আলাদা হবে। অতীতের থেকে অন্তত অর্থনীতির এই রাজস্ব আদায়ের ক্ষেত্রে রেকর্ড আমি আবার বলি, এবং আপনার সাথে আগামী বছর আসবো, সেটা হচ্ছে যে আমাদের যে গত বছরের যে গ্রোথ রেট ছিল তার চেয়ে আগামী বছর শেষে রাজস্ব আদায়ের ক্ষেত্রে গ্রোথ রেট বাড়বে। আমরা এটা দেখব। হ্যাঁ, অবশ্যই দেখবেন, কারণ বৃক্ষর ফলে পরিচয় হইতে হবে। জি, আচ্ছা, আপনি ব্যাংক যেটা খেলাপিদের কাছে চলে গেছে ওটা সম্পর্কে যদি একটু বলতে যে আপনার ব্যাংক আপনি তুলে দিয়েছেন। এইটা আপনাকে দেখতে হবে যে ব্যাংকের অবস্থা খুব খারাপ অবস্থায় আমরা পেয়েছি। এইটা যদি কেউ না বলে, না, এটা অ্যাবসলিউটলি, এটার ব্যাপারে কোনো ডিসপিউট নাই। এখন যেটা আমাদের টেস্ট হবে যে আমরা কিভাবে খেলাপি ঋণের পরিমাণ কমাবো এবং ডিসিপ্লিন আনবো। সংখ্যা পাল্টায় দিবেন। খেলাপি ঋণ আগে 90 দিন হলেই বলতেন, এখন এক বছর পরে বলবেন। না, আমরা উইল গো উইথ দি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। আচ্ছা, আমাদেরকে 1 থেকে 2 বছর সময় লাগবে। কারণ হচ্ছে যে পরিমাণে খেলাপি হয়েছে, কারণ আগে তো লুকিয়ে রাখা হয়েছিল, এদিকে ডিভিডেন্ড দেওয়া হচ্ছে, কিন্তু পরে আমরা ফরেনসিক অডিট করে দেখলাম যে এই ব্যাংকের এনপিএল হচ্ছে এত, মানে খেলাপি ঋণের পরিমাণ। তা আমাকে এইটা, আপনি জানেন যে অর্থনীতির ক্ষতি হয় খুব কম সময়, কিন্তু সেটা পুনরুদ্ধার, আর্থিক খাতের পুনরুদ্ধারের সময়টা বেশি লাগে। সেই জন্য আমরা বলছি যে এটা 1 থেকে 2 বছর লাগবে, এবং 1 থেকে 2 বছরের মধ্যে এবং কিছুদিনের মধ্যেই আপনি দেখবেন যে হচ্ছে যে একটা পুরো পরিকল্পনা, আর্থিক খাতের সংস্কারের পুরো পরিকল্পনা বাংলাদেশ ব্যাংক ঘোষণা করবে। কারণ এইটার সময় অনেক সময় আমরা ভুল করি যে অনেকগুলো বিষয় সরকার বলতে পারে না আর্থিক খাত সম্পর্কে, কারণ আর্থিক খাতে তা না হলে তো অতীতের কায়দা হবে, যেখানে বাংলাদেশ ব্যাংকে বলা হতো আর করা হতো। আমরা তো মনে করি যে স্বায়ত্ত শাসনটা আনতে হবে, কারণ স্বায়ত্ত শাসনটা না আনলে, যেমন হচ্ছে খেয়াল করেন, সবাই বলে কি ব্যাংক মালিক, আরে ব্যাংকের কিভাবে মালিক হয়? কারণ সে মাত্র উদ্যোক্তা, শেয়ার হোল্ডার। ফ্যান্টাস্টিক। আমানতকারী হচ্ছে ব্যাংকের মালিক। তফসিলি বা বাণিজ্যিক ব্যাংকের কথা আপনি ছেড়ে দেন, আপনি যেভাবে আপনার সরকার বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিযুক্ত করলো, আগের গভর্নরকে অলমোস্ট মপ করে ভাগায় দিয়ে, এবং একজন গার্মেন্টস ব্যবসায়ী, এবং যার পদবি আমি তার ফেসবুক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, ফেসবুক না সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দেখতে পাচ্ছি যে তিনি হচ্ছেন ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও হীরা সোয়েটার্স লিমিটেড, চেয়ারম্যান বিজেএমইএ স্ট্যান্ডিং কমিটি অন বাংলাদেশ ব্যাংক। মানে বিজেএমইএ মানে পোশাক শিল্প রপ্তানিকারকদের যে মানে অ্যাসোসিয়েশন, সেইটার স্ট্যান্ডিং কমিটি অন বাংলাদেশ ব্যাংকের তিনি হচ্ছেন কি চেয়ারম্যান। উনাকে আপনারা এর অতীতে কোনোদিন, আপনি সবাইরে চিনেন বাংলাদেশে, যারা অর্থনীতি নিয়ে কাজ করে, পড়াইছে, যারা বিন্দু, মানে সবাইরে আপনি চিনেন। একজন এরকম ব্যবসায়ীরে নিয়ে আইনা আপনারা গভর্নর করে দিলেন উইদাউট, মানে আমি এর চেয়ে বড় বিষয় আছে খলিলুর রহমান, যে ওই সরকারের নিরাপত্তা উপদেষ্টা, এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী, কিন্তু উনি আরো বড় বিষয়, মোস্তাকুর রহমান আরো বড় বিষয়। আপনার কাছে মনে হয় না যে এইটা আপনার একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে? আচ্ছা, আপনি যে কথাগুলো বললেন, জি, আমরা মনে করেন ফেডারেল রিজার্ভের কারা কারা গভর্নর হয়েছে সেটা দেখতে পারি। আমাদের কোনোভাবেই বলবে না যে এইটা অর্থনীতিবিদরাই কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হতে পারে, এইটা হতো। আচ্ছা, দ্বিতীয় আমরা দেখতে পারি যে অনেকগুলো ক্ষেত্রে আপনার আমলারাও হয়েছে, অনেকগুলো ব্যাংকার হয়েছে, কোন জায়গায় অ্যানালিস্ট হয়েছে, কোন জায়গায় সাংবাদিকও হয়েছে, পৃথিবীব্যাপী। আবার আমাদের তাহলে এইটা একটা। এখন দেখেন আমরা যেভাবে স্টেরিওটাইপ চিন্তা করি, অধ্যাপকরা কি রকম ব্যাংকিং এ পারফর্ম করছে, অনেকগুলো ব্যাংকের খুবই খারাপ পারফর্ম করছে। না, আমি কোনো প্রফেশনালি যাচ্ছি না, আমি বলছি যে আমরা যে ধারণা করছি যে অমুকটাই ঠিক, আমি সেটা বলছি। আমি কিন্তু কোন প্রফেশনকে করলেন কেমনে, কেমনে করলেন? আপনি জানেন যে একটা লোক বাংলাদেশ ব্যাংকে যায় বিজেএম এর হয়ে লবিং করার জন্য, ওই লোককে আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর করে দিলেন। আপনার ব্যাপারটার কানেকশন এগুলো হচ্ছে আপনার অ্যাসারশনের মতো। ওই আপনার হচ্ছে যে আমরা অনেক সময় টেলিভিশনে অনেক যেরকম দেখি না, কতগুলো জায়গার টেলিভিশনে দেখি না, তো এইটার কথাটা আমার সেই রকম, ওই যে নাম আছে যারা বিভিন্ন রকমের চিৎকার করে, আবার কেউ কোনো সময় এক সময় কূটনীতিবিদও ছিলেন কিন্তু জোরে সরে চিৎকার করে, আবার অনেকগুলো দেশের টেলিভিশনে বড় জোরে সরে চিৎকার করে, এই রকম কথা হয়ে যাচ্ছে আপনার খালেদ মহিউদ্দিন।
কিন্তু আমরা যেটা বলতে পারি সেটি হচ্ছে যে আমরা এই গভর্নর স্বাধীনভাবে কাজ করে স্বায়ত্তশাসন ভোগ করে 2 বছরের মধ্যে যদি আর্থিক খাতে শৃঙ্খলা আনেন তখনই সেটাই হবে তার টেস্ট। তাহলে এই চ্যালেঞ্জটা হচ্ছে তাই এই 4 মাসে তফসিলি ব্যাংকগুলিকে লাইনে আনার জন্য উনি কি করলেন? আপনার দেখেন, খেয়াল করেন, এর মধ্যে কিন্তু অনেকগুলো পুনর্জাগরণের ঘটনা ঘটেছে। যেমন গ্রামীণ অর্থনীতিতে পুনর্জাগরণের জন্য ব্যাংকের সবাই মিলে ঠিক করেছে যে 1 ভিলেজ 1 প্রোডাক্টে যাবে। দ্বিতীয় হচ্ছে যে আমার আর্থিক খাতের পুনর্জাগরণের জন্য আমার দরকার হচ্ছে যে বিনিয়োগকারীদের অর্থায়ন, কারণ প্রত্যেকেই ক্যাপিটাল ডেফিসিটে আছে। সেই জন্যে হয়েছে কি 60,000 কোটি টাকার তহবিল গঠিত হয়েছে। তৃতীয় হচ্ছে যে আমাদের যে সম্মিলিত ইসলামী ব্যাংক, যেটা হচ্ছে বাংলাদেশের পরিশোধিত মূলধনের আকারে সবচেয়ে বড় ব্যাংক, এই যে অন্য ব্যাংকগুলো নিয়ে হয়েছে, সেইগুলোর মূল কি হবে। তারপরে হচ্ছে যে আপনার খেলাপি ঋণের ক্ষেত্রে আমাদের কি কি ব্যবস্থা নেওয়া হবে। তারপরে সবচেয়ে বড় জিনিস আমরা হচ্ছে যে ক্যাশলেস, যেটা কাজ করছেন সেটা তো না আমরা ক্যাশলেস না, এটা তো আমি বলেই নিয়েছি পরীক্ষার প্রশ্ন। না আমরা বলেই নিয়েছি যে এই আর্থিক খাতে একটা বিশৃঙ্খল আর্থিক খাত উত্তরাধিকার সূত্রে পাওয়া গেছে, এইটা ঠিক করতে 1 থেকে 1.5 বছর লাগবে, কারণ এটা কারোর কাছে ধনন্তরী নেই। আমি কিছুদিন আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের যে বাংলাদেশ এবং অন্যান্য দেশের নিয়ে যে এক্সিকিউটিভ ডিরেক্টর, ওনার সাথে কথা বলছিলাম। উনি আগে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান ছিলেন। উনি বলছেন যে এই পরীক্ষাগুলো আমরা কখনো করি নাই। বাংলাদেশের যে ব্যাংকিং খাতের, বিশেষ করে ব্যক্তি খাতের ব্যাংকিং এর অবস্থা, সাধারণত আমরা অতীতে শুনেছি কি সরকারি মালিকানাধীন। আমি আপনাকে 2টা বক্তব্য পাশাপাশি বলি, আপনি এটা বলেন। জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান অন্তর্বর্তী সরকারের আমলে বলেছিলেন ইসলামী ব্যাংক মায়ের কোলে ফিরে এসেছে, ব্যাংকটিতে আবার রদবদল করেছে হচ্ছে বিএনপি সরকার। ইসলামী ব্যাংকে এস আলম এর কাছে তুলে দেওয়ার জন্য সকল ব্যবস্থাপনা করছে সরকার, সেটা হচ্ছে আরেকটা বক্তব্য। আপনি যে 2টি বক্তব্য নিয়ে একটা তো হচ্ছে যে রাজনৈতিক নেতারা প্রতিদিন প্রতি রকম বক্তব্য দেন, এই মার্কিন যুক্তরাষ্ট্রে দেন, ভারতে দেন এবং যুক্তরাজ্যে দেন এবং সব দেশে দেন। এটা হচ্ছে রেটোরিক্স। আসলে রিয়েলিটি কি? রিয়েলিটি হচ্ছে যে আমরা যে ব্যাংক রেজুলেশন অ্যাক্টের দিকে গেছি, সেই অ্যাক্টের অধীনে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হবে। 1 2 নম্বর হচ্ছে যে আপনি যে বিরোধী দলের নেতার কথা বললেন, আপনার মনে আছে যে বাজেট বাড়তি সুবিধা, আমি আসছি, আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব, কারণ আমাদের উত্তর দিতে হবে, কারণ জনগণের কাছে দায়বদ্ধ হিসাবে যে কোনো প্রশ্নের আপনারা করবেন এবং উত্তর দেব। দ্বিতীয় আসি, যার কথা বললেন, মাননীয় প্রধানমন্ত্রী বাজেট বক্তব্য শেষ করছেন এই বলে যে আমি আশা করেছিলাম বিরোধী দলের নেতা এই ক্ষেত্রে কর সুবিধা বা কর বৃদ্ধির প্রস্তাব দেবেন, কিন্তু তিনি যেহেতু দেন নাই, আমরাই এইগুলো দিচ্ছি এবং এটা কিন্তু সংসদের ফ্লোরে হয়েছে। তাহলে সেটাকে দেখতে হবে আপনাকে। তৃতীয় যে ব্যক্তির আপনি নাম বললেন, আমরা পরিষ্কার বলতে চাই, সেটি হচ্ছে যে আপনার নিয়ম মেনে চলা হবে এবং অনুরাগ বিরাগ বা স্বার্থের অনুযায়ী কোনো ব্যবস্থা নেওয়া হবে না। তাহলে তো আপনার ব্যাংকিং প্রক্রিয়ায় তারা অ্যাপ্লিকেশন করলে তাদের ব্যবস্থা হতো কেন? তারা কেন এখন কত কোটি টাকার আইনজীবী নিয়োগ করেছে আপনি ইতিমধ্যে দেখেছেন। কিন্তু 22টা প্রতিষ্ঠানের জি আসেন 22টা প্রতিষ্ঠানের নামে বেনামে এসএলএমের 80% তাহলে এই পর্যন্ত শেয়ার আছে। আপনাকে সেটা দিয়েছে, ছাড় দিয়েছি। আপনারা সেটাই বলছেন যে পুরনো শেয়ার হোল্ডাররা এখন ফিরে আসবে। না আপনি দিয়েছেন সেটা তো না ডিরেক্টেড তো, মানে ডিরেক্টেড টু এসএলএম। না আপনি দেখেন যে ধারার কথা বলছেন, সেই ধারা কিন্তু বাতিলের প্রস্তাব আসছে এবং আমরাই আনবো। মানে যেই ধারা দিবেন সেই ধারা আবার আপনারা বাতিল করবেন? না আমরা বলছি হচ্ছে যে সমস্ত অভিযোগ যদি থাকে, কারণ আইন কি, আপনি আইনের ছাত্র, আপনি আইন যুগোপযোগী হবে এবং সেইভাবেই আমরা করছি। অভিযোগটা দেখবেন কেমনে? এটা তো একটা ঘোস্ট কোম্পানির নামে এইটা করা হইতেছে, সেটা আপনিও জানেন আমিও জানি। তখন তো আপনি আমার আইন দেখাবেন, আইন দেখানো মানে তো এখানে আমার হাইকোর্ট দেখানো। না হাইকোর্টও দেখাচ্ছি না, সুপ্রিম কোর্টও দেখাচ্ছি না। সুপ্রিম কোর্ট হাইকোর্টের প্রতি আমার যথেষ্ট সম্মান রেখে হচ্ছে যে আমরা যেটা বলার চেষ্টা করছি সেটি হচ্ছে এই যে আপনি ভুতুরে যে কোম্পানির কথা বলছেন, সেই ক্ষেত্রে আমরা কোন ভুতুরে কোম্পানির কাছে কি দিয়েছি? না, ওই যে উনার ভুতুরে কোম্পানিগুলো আপনারা ফ্যাসিলিটেট করতেছেন। না কারণ হচ্ছে যে আপনি জানেন আমি কিসের বিরুদ্ধে আমরা সংগ্রাম করছি, সেটা হচ্ছে যে ভুল তথ্য, অপতথ্য
মিথ্যা তথ্য, যেটার মাধ্যমে বলা হচ্ছে আপনি প্রতিদিন আমাদের রাজনৈতিক নেতাদের সম্পর্কে কি রকম ভুল তথ্য অপতথ্য দেয়, এখনো পর্যন্ত আমরা কোনোটাই দেইনি। আচ্ছা, ভুল তথ্য অপতথ্যের কথা আপনি বাদ দেন, আপনি কি এইটা জানেন নাকি মাননীয় অ্যাডভাইজার, যে আপনি এখন ইসলামী ব্যাংকের সকল নিয়োগ, সেইটা এমডি হোক আর যাই হোক, নিয়ন্ত্রণ করতেছেন এস আলম? আপনি এরকম শুনছেন? আপনি খেয়াল করেন যে আমি তো আপনার প্রত্যেকটা প্রশ্ন, আমি খালেদ মহিউদ্দিনের সাথে কথা বলতে রাজি হয়েছি কেন? কারণ হচ্ছে যে প্রশ্নগুলো করবে, কারণ প্রশ্নগুলো উঠা দরকার। প্রশ্ন, আমরা অতীতের সংস্কৃতিকে প্রশ্ন করা হয়, কোন প্রশ্নের উত্তর দেন। আমরা, আপনি যেটা বলছেন এই ভূত তো বাংলাদেশে ছিল, এখনো পুরো চলে গেছে, আমি সেটা বলছি না। যেটা আমরা বলছি এটা আবার ভুল ফটোকার্ড যেন না চাপা হয়, না, সেটা হচ্ছে যে আমরা নিশ্চিত করতে চাচ্ছি যে এই সংস্কৃতির থেকে বেরিয়ে আসার জন্য, এবং সেই জন্যেই এই যতগুলো আপনি খেয়াল করেন সংবাদ মাধ্যম কেন সরকারের দরকার, কারণ অনেক সময় অনেক এলিমেন্ট অনেক কিছু করতে চেষ্টা করতে পারে, কিন্তু আপনি যদি জবাব দিয়ে আনেন তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। এটাই কারণেই তো আমরা আমাদের খেয়াল করেছেন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তার পক্ষের সাংবাদিকদের সাথে কিন্তু লাঞ্চ করেননি, আর তিনি বলেনও না যে কারোর আমার পক্ষের সাংবাদিক প্রশ্নের জবাব তো দেন না। না, জবাব দিছি, আপনার কোন ভুতুরে কোম্পানি আর তার নামের কোম্পানি হোক, আইনের গতিতে চলবে এবং পুরনো ব্যক্তি পুরনো শেয়ার হোল্ডারদের কাছে ব্যাংক ফেরত। আর আপনি এটাও জানেন যে কোন জায়গায় আমি একটা কোম্পানির নাম ধরে বলতে পারি না, ওকে, হ্যাঁ, কারণ এটা তো তাই না, আন্তর্জাতিক রীতিশুদ্ধ আইন তার নিজস্ব আইন তার নিজস্ব, না, যেটা চলবে সেটা হচ্ছে যে আপনি যে আইনের কথা বলেন, না, আপনি যে ব্যক্তির কথা বললেন, যে ভুতুরে কোম্পানি কথা বললেন, সেই কোম্পানির থেকে আমরা দেশকে মুক্ত করব। আমরা এর আগে আইন কিরকম দেখছি, আমরা আইন দেখছি হচ্ছে আওয়ামী লীগের আমলের কথা বলতেছি, যে এস আলমের বিরুদ্ধে তদন্ত হবে, এরকম একটা যখন উদ্যোগ নেওয়া হয়েছে, হাইকোর্ট থেকে বলা হয়েছে যে না, তদন্ত করা যাবে না। এক্স্যাক্টলি আপনি যেটা বললেন, হাইকোর্ট থেকে আপনি একেবারে ঠিক বললেন। সেই জন্য আমি বলছি যে আমরা ডিকটেট করতে চাই না বাংলাদেশ ব্যাংকে, আমরা ডিকটেট করতে চাই না। করবেন কেন? জায়গা মতো লোক বসাইছেন। না, জায়গা মতো আপনি খেয়াল করেন একজন সংসদ সদস্যের এর বাতিল করেছে না প্রার্থিতা করছে, তাহলে দেখেন। ওকে, ঠিক আছে, আমি দুইটা কুইক ইয়াতে আসছি, আপনার মিটিং আছে সেই জন্য আমি আপনার চেষ্টা করি, আচ্ছা জি, আপনাকে যতটা সময় পারা যায়, যে দুইটা জিনিস, একটা হচ্ছে যে কিউআর কোড সব জায়গায় করার জন্য একটা ব্যাপার, সেটা যেটা মোস্তাকুর রহমান ঘোষণা দিয়েছে যে বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর, যে সারা বাংলাদেশে কিউআর কোড ব্যবহার করা সবার জন্য বাধ্যতামূলক হবে। এইটা আবার একটা মানে একটা খানা দানার একটা প্রক্রিয়া কিনা, যে কোন একটা কোম্পানিকে আপনারা কাজ দিবেন। আচ্ছা, দুই নাম্বার প্রশ্ন আমি এটা বলি, কারণ হচ্ছে যে এটা খুবই গুরুত্বপূর্ণ, এই ফিনটেক এবং কিউআর কোড। আমরা আগের সরকারের ব্যাপারে এই ফিনটেক আর কিউআর কোড নিয়ে ইউ নো দ্যাট, একেবারে ঠিক, এবং অন্তর্বর্তী সরকার একেবারে ঠিক। আমাদের আসলে ক্যাশলেস যতদিন না যেতে পারবেন ততদিন পর্যন্ত আপনার কর জালিয়াতি ফাঁকি করতে পারেন না কর। সেই জন্য এখানে আসার আগে পৃথিবীব্যাপী স্বীকৃত পন্থাটা হচ্ছে এস্তোনিয়ায় আছে, হ্যাঁ, এবং এস্তোনিয়া কিন্তু আমরা ঘুরে এসেছি, এবং এটা চাই যে দ্রুততার সাথে আমাদের পুরো ক্যাশলেস সোসাইটির দিকে যাওয়া, অর্থাৎ ওয়ান সিটিজেন ওয়ান কার্ডের দিকে। কারণ এটা না করলে আপনি চিন্তা করেন, যদি ট্রানজ্যাকশনটা আপনার ডিজিটালি হয়, চুরির পরিমাণ অনেক কমে যাবে। আপনি যেটা বলছেন যে ডিজিটালের নামে যে চুরি, এটা তো অবশ্যই বন্ধ করতে হবে, এবং এবার হবে না। এই এস্তোনিয়া নিয়ে আমি কথা বলতে চেয়েছিলাম। আমরা দেখছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান একজন সিটি কর্পোরেশনের মেয়র মশা কিভাবে নিয়ন্ত্রণ করবে, যাওয়ার সময় তিনি বলছেন যে না, পুকুর পাড়ে বসে থাকেন, ডোবার পাড়ে বসে থাকেন, মশা মারা শিখতে পারবেন। এখন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তার নেতৃত্বে যখন একটি প্রতিনিধি দল এস্তোনিয়া সফর করে, এইটা কেন অনলাইনে দেখা গেল না, যে কিভাবে একটা ক্যাশলেস সোসাইটি হয়? এস্তোনিয়া তালিন যাই, তো আমি তালিন গেছি, তালিন গিয়ে আমি এটা কেমনে, মানে তালিনের কার সাথে আমি কি কথা বললাম আমি এটা জানতে চাই। গুরুত্বপূর্ণ না, ওনার নেতৃত্বে যায়নি, এখানে আমি ছিলাম, আইসিটি অ্যাডভাইজার ছিল, বাংলাদেশ ব্যাংকের লোক ছিল, যারা বা জাতীয় পরিসংখ্যানের সাথে জড়িত সবাই ছিল। এবং গিয়া কি বুঝলেন? না, খুবই চমৎকার। আপনার হচ্ছে যে আমরা ইতিমধ্যেই কাজ করছি, যে একাডেমিটা এইটা পুরো ব্যবস্থাটা এস্তোনিয়ার করেছে, তাদের সাথে আমরা কিভাবে কাজ করব, এবং ইতিমধ্যেই কিন্তু আমরা কাজ শুরু করেছি। এটা কিন্তু একটা পার্ট, প্রথমে কাজ শুরু হয়েছে, এবং ওইখানে ইতিমধ্যেই কিন্তু এস্তোনিয়া সরকারের যারা এই কাজটা করেছে তারা ঢাকায় অফিস স্থাপন করেছে, এবং
এবং মানে আমরা পুরো- এটা কেন জুমে সম্ভব হলো না? না, মানে আমি এটা- ফর্মুলায় ফেলতে চাইছিলাম। আপনি যান তালিন সুন্দর, না, আমি না, সুন্দরের সাথে কোনো সম্পর্ক নেই। আপনি তো তাহলে বলবেন যে সুন্দর সুন্দর শহরে বায়োডাইভার্সিটি নিয়ে সম্মেলন হয়, কিন্তু বায়োডাইভার্সিটির কিছু হয় না। আমরা সেটা করিনি। আমরা মিনিস্ট্রি অফ ফাইন্যান্সে জিজ্ঞেস করছি কিভাবে তোমরা এটা করছো, সেন্ট্রাল ব্যাংকের কাছে বলা হচ্ছে, তারপরে হচ্ছে যে পুরো সিস্টেম, এবং এইটার ফলে আপনি যেটা আপনার মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশ খুবই ঠিক, কোন জায়গায় আপনার জ্ঞান নিতে হবে এবং কোন জায়গায় আপনার যাওয়ার দরকার নাই সেটা কিন্তু পরিষ্কার। এবং আপনি দেখবেন যে আমাদের টার্গেট হচ্ছে 18 মাসের মধ্যে এই পুরো ডিজিটাল সিস্টেমে আনা, এবং ওদের সাথে প্রতিটি পর্যায়ের এবং এত ইন্টেন্স আলোচনা হয়েছে চিন্তা করা যায় না। ওকে, আবার এবং এটা কিন্তু এটা আলোচনাটা হয়েছে, এখন নেগোসিয়েশনটা হবে এবং কাজ শুরু হয়ে যাবে। আবার একটু আমেরিকায় ফিরে আসি। জি, জি। যে আমেরিকাতে সংসদের দক্ষিণ প্লাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম প্রতিষ্ঠাবার্ষিকী জি, জি। উদযাপন করতে দেখলাম। আবার ককাস অফ আমেরিকা হলো, এগুলির মাঝে কি আসলে? ককাস অফ আমি তো কালকে দেখলাম যে হচ্ছে যে পার্লামেন্টারি ককাস অন চীনেও আছে, এইটা ডক্টর মোশাররফ হোসেন এমপির নেতৃত্বে, এবং সব দলই আছে। কারণ হচ্ছে যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে আমি শুনলাম এখানে যখন নামি CR দিয়ে একটা কংগ্রেসম্যানের নাম শুনি, তাই না, এখানকার লোকজন বলে। তার মানে ইংল্যান্ডে যদি যান সেখানেও বাইটার পার্টিজান ককাসগুলো আছে। ককাসগুলো কাজ করে হচ্ছে যে আমরা তো আইসোলেটেড ওয়ার্ল্ডে না, ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ল্ডে থাকি। এবং আপনি খেয়াল করেছেন যে বাংলাদেশের এর বর্তমান পররাষ্ট্রনীতিকে কিভাবে সম্মানের চোখে দেখায়। আমি অনেকগুলো জাতিসংঘের প্রতিষ্ঠানের প্রধানের সাথে সফর করেছি, তারা বলেছেন যে বাংলাদেশকে আমরা চ্যাম্পিয়ন করব, কারণ হচ্ছে যে বাংলাদেশের